নমস্কার, ওয়েলকাম টু বই ভ্রমণ। তো আজকে আরো একটা নতুন বই নিয়ে হাজির, ফারুক আক্তারের পৃথিবীর শেষ স্টেশন। তো আমি এর আগে ওনার শেষ অঙ্কের সূত্র পড়েছিলাম, এই চ্যানেলে ভিডিও রয়েছে। তো আমি এরকমই নতুন লেখক বা লেখিকার বই এই চ্যানেল থেকে প্রমোট করে থাকি। তো যদি কোনো প্রকাশনী সংস্থা এই ভিডিও দেখে থাকেন কিংবা নতুন লেখক বা লেখিকা, তো আপনারা চাইলে আপনার বই আমাকে পাঠাতে পারেন। যদি মনে হয় যে আপনার বই অনেক বইয়ের ভিড়ে হারিয়ে যাচ্ছে, তো আমি যদি পড়ে ভালো লাগে এই চ্যানেল থেকে ভিডিও ছাড়বো, এবং ফেসবুক পেজ রয়েছে, ইউটিউবও রয়েছে, শর্টস বা রিল আকারে সেখান থেকেও পোস্ট করি। তো চাইলে পাঠাতে পারেন। তো যাই হোক, এবার এই বইটার কথা বলি। তো ফারুক আক্তারের একটা সিরিজ রয়েছে, সানাদি। আহ, মানে তার নাম হচ্ছে শাহনাজ পারভিন। সে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর। সে এক একটা কেস নেয়, সেটাকে সলভ করে। তো সে সঙ্গে সূত্রতেও তার একটা পার্ট ছিল, সেটা তার তত্ত্বাবধানে শেষ পর্যন্ত শেষ অঙ্কের সূত্রের যে রহস্য সেটা সলভ হয়। তো এটা হচ্ছে এই সানাদি সিরিজের সেকেন্ড বই, তো পৃথিবীর শেষ স্টেশন। তো এখানেও সেম ভাবেই একটা কেস তার হাতে আসে, সেটা কি করে সলভ হয় সেই নিয়ে বই। বইটা মোটের ওপর ভালোই। তো আগের বইটা যেরকম ভাবে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, খুবই হালকা চালে দুলকি চালে এগোতে থাকে, তো এইটাও খুব যে বেশি সিরিয়াস হয়ে যায় তেমন না। মানে অন্যান্য রহস্য বা থ্রিলার নোবেলের মতো না। আপনি হালকা মেজাজেই পড়তে পারেন। তবে একটা জিনিস যেটা মিসিং, যেটা শেষ অঙ্কের সূত্রতে ছিল, শেষ অঙ্কের সূত্রতে অনেকটা হিউমার ছিল। এখানে কিন্তু হিউমারটা একদমই নেই বলবো না, রয়েছে একদম শুরুর দিকে কিছু কিছু জায়গায়, কিন্তু মানে খুব একটা ইম্প্যাক্টফুল না সেটা। তো সেইটা মানে এই যে সিরিজটা, সেই সিরিজটার একটা অন্যতম দিক ছিল সেই হিউমারটা। প্রথম বইটা পড়ে যেটা আমার মনে হয়েছিল, কিন্তু এই বইটা অনেকটাই কম। তো সেটা একটু থাকলে ভালো হতো। তো কিছু কিছু জায়গায় একটু তথ্য ডাম্পিং বেশি, আমার সেটা মনে রয়েছে। তো সেখানে যদি হিউমার থাকতো তো বেশ আরো মেজাজটা একটু হালকা হতো, মানে হেসে খেলে পড়া যেত আর কি। তো এই মোটের ওপর ভালো। তো যারা এই সিরিজটা পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে। আগের বারের থেকে রহস্যটা এইবারে আরেকটু বেশি জটিল। তো এইবার ওই যে বললাম হিউমার কম, কিন্তু এইবার সিরিয়াসনেসটা একটু বেশি। আগের বার অতটা সিরিয়াস ছিল না, হাসতে হাসতেই কেস সলভ হয়েছে। এবার সেরকম না ব্যাপারটা, তো একটু ব্যাপারটা সিরিয়াস হয়েছে। কিন্তু এটা ওই রকম না, যেটা আগেই বললাম যে বিশাল লেভেলের থ্রিলার বা বিশাল লেভেলের রহস্য উপন্যাস না। তো এটার একটা নিজস্ব পরিচিতি রয়েছে মানে এই সিরিজটা। তো এবার এই বইটার গল্প নিয়ে বলি। তো প্রথমেই যেই জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে পৃথিবীর শেষ স্টেশন নামকরণ। তো এমন নাম কেন, তো এবার ভালো করে শুনবেন গল্পটা। তো আমি যেহেতু রহস্য গল্প, স্পয়লার না দিয়েই যেটুকু আপনার মনে একটু ইন্টারেস্ট জন্মানোর জন্য যথেষ্ট, তো সেইটুকুই আমি বলবো। প্রথম কথা, গল্পটা কিন্তু সরল রৈখিক গল্প না। তো এটার কিছু টাইমলাইন রয়েছে, আগু পিছু করতে করতে সেটা এগোতে থাকে। তো আগের বইটা শেষ অঙ্কের সূত্রতে যেমন একটা ঐতিহাসিক ব্যাপার ছিল, এইখানেও সেটা আরেকটু এক লেভেল এগিয়ে রয়েছে। তো সেই জিনিসটা পড়তে ভালো লাগে। মানে তার এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে একটা ইতিহাস থেকে তিনি একটা গল্পের মানে বীজ খুঁজে পাচ্ছেন, সেইটা নিয়ে তিনি পড়াশোনা করে রিসার্চ করে একটা বই আমাদের উপহার দিচ্ছেন। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর। তো যেটা সুন্দর সেটা আমি প্রথমেই বলে নিলাম। যাই হোক, এবার পৃথিবীর শেষ স্টেশন কেন। তো প্রথম থেকে গল্পে দেখা যায় যে একজন প্রফেসর রয়েছেন, তার নাম হচ্ছে জাফর আলী। তো সেই জাফর আলী আদতে তিনি কলকাতার বাসিন্দা। তার গ্রামের বাড়ি রয়েছে বুরুল গ্রামে। বুরুল গ্রাম কোথায়? বুরুল গ্রাম হচ্ছে কলকাতা থেকে বজবজ আসার যে লাইন, সেইখানেই একটা গ্রাম পড়ে হচ্ছে বুরুল। তো তার বাড়ি থেকে একটা ডায়েরি চুরি হয়ে যায়। এবার ডায়েরি চুরি হচ্ছে কি হয়েছে, কিন্তু সেই ডায়েরিটার একটা ভীষণ বড় ঐতিহাসিক তকমা রয়েছে, সেটা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডায়েরি। তো এবার সেটা কি করে জানা যায়? তো এই যে জাফর আলী যিনি রয়েছেন, তিনি মানে যেখান থেকে কেস শুরু হয়, তো তিনি বলেন যে তার বাড়িতে 10-12 দিন আগে ঝাড়পোছ করতে গিয়ে তিনি একটা আলমারি ছিল, সেই আলমারি থেকে একটা ডায়েরি তিনি খুঁজে পান। এবার সেই ডায়েরিটা কোথা থেকে আসে, এবার সেই ডায়েরি এতদিন লুকোনো ছিল। এবার সেই ডায়েরিটা তিনি খুলে পড়তে শুরু করেন। এবার সেইখানে তারই এক পূর্বপুরুষ, তিনি হচ্ছেন আকিব শেখ। তো তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ইন্ডিয়া যে দল ছিল, মানে ইংরেজদের একটা দল ছিল, সেটা শুধুমাত্র ইন্ডিয়ানদের নিয়ে, সেই দলটাকে ওরা যুদ্ধে কাজে লাগাতো। তো সেই দলের একজন সৈন্য ছিল। তো তার জবানবন্দিতে ওই ডায়েরির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক কথা লেখা রয়েছে। কি লেখা রয়েছে সেটা থেকে কি কি সূত্র আসবে সেসব আমি বলছি না, কিন্তু এবার বুঝতে পারছেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ডায়েরি পাওয়া গেছে, তো হেভি ব্যাপার। তো তার এই মুভমেন্টে বাজার দর প্রচুর। এবার স্বাভাবিকভাবেই সেই জিনিসটা গ্রামে আস্তে আস্তে রটে যায়। এবার আস্তে আস্তে অনেক
মানে চোরের উৎপাত বেড়ে যায়, এমনকি অনেক যারা স্মাগলার বা যারা মানে আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত সেরকম মানুষজনদের কাছেও এই খবরটা পৌঁছে যায়, সবাই ওই ডায়েরিটার পেছনে পড়ে যায়। তো এইখান থেকে হচ্ছে এই গল্পের শুরু, বা এটা হচ্ছে এই গল্পের একটা ব্যাকগ্রাউন্ড। তো এইবার কি কি হয়, তো এই যে আকিব শেখ, তো তিনি তো ডায়েরিতে অনেক কিছুই লিখে রেখে গেছেন। এবার তিনি ডায়েরিটা একটা হেয়ালি লিখে রেখে গেছেন। সেই হেয়ালিতে একটা মানে ফ্রেজ হচ্ছে পৃথিবীর শেষ স্টেশন। তো সেটা কোথা থেকে আসে এবার বলি। আকিব শেখ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বললাম যে ব্রিটিশ ইন্ডিয়া যে দল, সেই দলের হয়ে যুদ্ধ করেছিলেন। তো যুদ্ধ শেষে 1942 সালে তিনি ইটালিতে যান। যুদ্ধ শেষে 1945 সালে তিনি দেশে ফিরে আসেন, মানে ওই গ্রামে ফিরে আসেন। তো তখন তার সাথে যুদ্ধ চলাকালীন একজনের বন্ধুত্ব হয়। তিনি ইংরেজ ছিলেন, তার নাম হচ্ছে অলিভার। অলিভার নিজের দেশে না ফিরে আকিব শেখের সাথে সেই গ্রামে ফিরে আসেন। এবার ওখানে একটা গ্রাম ছিল কি ম্যাক্সিলগঞ্জ না এরকম টাইপের কিছু, আমি এক্সাক্ট জানি না। তো ওই সময় ওই গ্রামটা ছিল ইংরেজ যারা তাদের ঘাঁটি। তো তখন আকিব শেখ বলে যে ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমার গ্রামে যদি তুমি নাও থাকতে চাও, ওইখানে তো তোমাদের একটা ঘাঁটি রয়েছে ওই গ্রামটা, তো সেখানে আমি তোমার জন্য একটা ঠাঁইয়ের বন্দোবস্ত করে দেবো। তখন অলিভার বলে যে না, আমি তোমার সাথেই থাকবো। তখন আসলে অলিভার আকিব শেখকে যুদ্ধের একটা জায়গাতে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। আবার পরবর্তীকালে অলিভারের খুব মানে জ্বর হয়, সে অনেকদিন বিছানায় পড়েছিল, সেখানে আকিব শেখ তার সেবা করেছিল। তো দুজনের বন্ধুত্বটা খুব গাঢ় ছিল। তো সেই অবস্থায় আকিব শেখ অলিভারকে নিয়ে তার গ্রামে আসে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ। এই মানে যেই বাড়িটা থেকে ডায়েরিটা পাওয়া যায়, সেই বাড়িটা অলিভারই বানিয়ে দেয়। এবার তখন ওই বাড়িতেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার ব্ল্যাক ফিভার হয়, অলিভার বলে যে সৈন্যটা ছিল ইংরেজ। তো মৃত্যু সজ্জায় অলিভার আকিব শেখকে বলে যে আমি কিন্তু আমার অচেতন মনে আমি এক ফেরেশতাকে দেখেছি। এবার কে ফেরেশতা? ফেরেশতা হচ্ছে ইসরাফিল। তো এখানে সব কিছুর যে 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 ধাঁধাগুলো রয়েছে, তো সব কিছুর প্রপার জাস্টিফিকেশন আছে। আর মানে আপনার কোনো কোশ্চেন আনঅ্যান্সার্ড থাকবে না, সব কিছুর এখানে উত্তর দেওয়া রয়েছে। তার জন্য পুরোটা পড়তে হবে অবশ্যই। মানে আসছে প্রথম দিকে সব রহস্য জট পাকে, শেষের দিকে গিয়ে আস্তে আস্তে মানে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, রহস্যের জটগুলো আস্তে আস্তে খুলতে থাকে। তো এবার তিনি বলেন যে এরকম মুসলিমদের 3 জন ফেরেশতা রয়েছে, তার মধ্যে একজন হচ্ছে ইসরাফিল। তিনি হচ্ছে মানে তার হাতে একটা শৃঙ্গা থাকে, শৃঙ্গার আর কি, সিংহাও বলে অনেক সময়। তো অনেক সময় কোনো সিনেমায় কিংবা ইতিহাসে পড়ে থাকবেন যে মানে যুদ্ধের সূচনা হয় শৃঙ্গার ফুঁকে। তো বলা হয় ইসরাফিলের হাতে যে শৃঙ্গারটা রয়েছে, সেটা যদি তিনি ফু দেন, মানে সেটা যদি তিনি বাজান, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানে ওখান থেকে কিয়ামতের সূত্রপাত। তো সেই জন্য তিনি ইসরাফিলকে মানে সেই ফেরেশতাকে পৃথিবীর শেষ স্টেশনে বন্ধ করে রেখেছেন। তো সেই পৃথিবীর শেষ স্টেশনটা কোথায় সেটা তিনি আকিব শেখকে বলে না। তিনি শুধু এটা বলে যান যে তুমি দেখবে যেন এই জায়গাটার কেউ যেন খোঁজ না পায়, যেন এই ইসরাফিলকে মানে ফেরেশতাকে কেউ যেন খুঁজে না পায়, তাহলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে, খুব অমঙ্গল হবে। তো এইবার এই যে পুরো একটা থিওরি, সেটা আস্তে আস্তে চলতে থাকে। এবার সবাই এই ফেরেশতার খোঁজে চলে যায়। তো অনেকে ভাবে যে এইসব ফেরেশতা ফেরেশতা বলে কিছু নেই আসলে। মানে আকিব শেখ ওই ডায়েরিতে ওই হেয়ালির আড়ালে কোনো ধন সম্পত্তি লুকিয়ে রেখে গেছেন, সেটা কোথায়, তো সেইটাই রয়েছে হচ্ছে পৃথিবীর শেষ স্টেশন। তবে পৃথিবীর শেষ স্টেশনটা কি, সেখানে কি লেখানো আছে, সেখানে আদৌ ফেরেশতা বলে কিছু আছে নাকি, সেই নিয়ে এই গল্প চলতে থাকে। বুঝতেই পারছেন প্রচুর হেয়ালি রয়েছে, প্রচুর রহস্য রয়েছে। প্রতিটা মোড়ে মোড়ে প্রথম দিকে রহস্য আস্তে আস্তে বিল্ড হতে 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 যায়। তো আপনার মনে প্রচুর কোশ্চেন থাকবে, একটারও উত্তর আপনি প্রথমে পাবেন না। যত গল্প এগোতে থাকবে, যত মানে ইনভেস্টিগেশন যত গভীরে পৌঁছাবে আর কি, তখন আপনি আস্তে আস্তে সব উত্তর একে একে পাবেন। তো আমি যে গল্পটা বললাম খুব সিরিয়াস ভাবে হয়তো বললাম, কিন্তু গল্পটা কিন্তু ভাবে অত সিরিয়াস ভাবে যায় না। তো গল্পটা একটা ঢিমে তালেই যায়, মানে প্রথম যে বইটা সেই রকম ভাবেই যেতে থাকে। কিন্তু যেটা বললাম প্রথম বইটাতে আপনার রিলিফ ম্যাটেরিয়াল একটু বেশি, হিউমার রয়েছে, এখানে সেই জিনিসটা নেই। আরেকটা জিনিস আমার মনে হয়েছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে যারা রহস্য গল্প পড়তে ভালোবাসে, যারা থ্রিলার প্রেমী, যারা এই বইটা হাতে তুলে নেবেন, তো তারা এটুকু এক্সপেক্ট করবেন যে আমি যখন কোনো রহস্য গল্প পড়ছি বা যখন কোনো ক্লু প্রথম দিকে বিল্ড করা হচ্ছে, সেটা যখন পরে সমাধান হয়, তো একদম সব কিছু চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে হয়। এখানে এক একটা উত্তর, যেটা আমি প্রথমে বললাম যে প্রথম দিকে কোনো উত্তর পাবেন না, শেষের দিকে সব উত্তর আপনি পেয়ে যাবেন। সেই উত্তরগুলো মানে এত বেশি ডিরেক্ট না হলেও হলো,
মানে তারা পাঠক জানে যে ঠিক আছে একটা ক্লু আছে, সেটা একটুখানি হিন্টস আপনি দিয়ে দেবেন, বা সেটার যে দুয়ে দুয়ে যে চার হওয়ার ব্যাপারগুলো সেটা অনেক বেশি সিম্পলিফাই করে বলা রয়েছে, তো বেশি চোখে আঙুল দিয়ে না বললেও হতো। তো উল্টে তখন পাঠক বেশি মজা পেত যে বাহ, লেখকটা তো হেভি করেছে, যে এই জিনিসটা এইভাবে বিল্ড করেছিল, পরে যখন সেটা সমাধান হলো তখন অনেকটা লেখক যেটা বলতে চেয়েছে বা যেটা একদম চোখে আঙুল দিয়ে দেখেছে সেটা পাঠক নিজেই বুঝে যাবে, মানে পাঠক নিজেই মেলাতে শুরু করবে। তো এটা আমার পার্সোনালি মনে হয়েছে। বাট আরও একটা জিনিস মনে হয়েছে, এই যে সিরিজটা, সেই সিরিজটা মানে যারা বিশাল লেভেলের মানে খুব হাই ফাই লেভেলের রহস্য গল্প পড়েন বা থ্রিলার গল্প পড়েন তাদের খুব একটা ভালো লাগবে বলে মনে হয় না, বা তাদের কাছে খুবই সাদামাটা মনে হবে, কারণ এর থেকে অনেক হাই লেভেলের জিনিসপত্র তারা পড়েছে। এটা শিশু সাহিত্য বা শিশু পাঠ্য হিসাবে খুব ভালো। আর যারা সদ্য সদ্য বই পড়া শুরু করেছেন, যারা খুব বেশি মানে হাই লেভেলের থ্রিলার পড়েন না বা খুব বেশি কমপ্লিকেটেড বা মনস্তাত্ত্বিক থ্রিলার পড়েন না, তাদের জন্য এই বই খুব ভালো লাগে। মানে তারা বেশ মজা পাবে, হেসে খেলে পড়বে আর কি। যেটা আমি প্রথমেই বললাম যে খুব বেশি সিরিয়াস না, তো বিশাল সিরিয়াস লেভেলের যদি কেউ কোনো বই এক্সপেক্ট করেন তো এই বই তাদের অতটা ভালো লাগবে না। এছাড়া লেখনী কিন্তু যথেষ্ট সাবলীল, মানে কোনো কমপ্লিকেটেড ভাবে লেখা নয়, যেটা বারবার বলছি যে বইটা মানে বিশাল হাই লেভেলের কিছু না। তো সবাই যে কোনো পাঠক এই বই পড়তে পারেন, কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে না, সব উত্তর আপনি পেয়ে যাবেন। এবার ওই যেটা বললাম যে একটু যারা অনেক বই পড়েন তো তাদের কাছে কিছু উত্তর হয়তো তারা নিজেরাই খুঁজে নেবেন, তো অতটা চোখে আঙুল দিয়ে দেখানোর দরকার ছিল না। কিন্তু এই বইয়ের একটা নির্দিষ্ট দর্শক রয়েছে, তাদের এই বই ভালো লাগবে। আর যেটা আরেকবার মেনশন করছি যে যথেষ্ট পড়াশোনা করে, যথেষ্ট রিসার্চ করে এই বই লেখা। প্রথম বইটার ক্ষেত্রেও যেটা ছিল শেষ অঙ্কের সূত্রে, যে একটা ঐতিহাসিক জিনিস থেকে বীজ নিয়ে একটা বইয়ের জন্ম, এখানেও সেম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজ আর জার্মান সম্পর্ক, ইহুদি, তারপর নাৎসি বাহিনী, হিটলার কেন ইহুদিদের পছন্দ করতো না, ইহুদিদের সাথে কি কি করতো, এগুলো আপনারা জানেন, ইতিহাসে পড়েছেন, তবুও আরেকবার ফিরে দেখা। আবার কিছু কিছু ইংরেজ মানে হিটলার ইংরেজদের হারানোর জন্য যে কি কি পন্থা অবলম্বন করেছিল, সে জার্মান কয়েকজন সৈন্যকে ইংরেজদের পোশাক আশাক পরিয়ে ইংরেজদের মধ্যে ভিড়িয়ে দিয়েছিল। তো এরকম প্রচুর তথ্য আপনি পাবেন, হয়তো সেগুলো ইতিহাসে পড়েননি নিজেদের বইয়ে, নিজে থেকে আপনারা হয়তো জেনে থাকবেন যাদের ইতিহাস নিয়ে আগ্রহ রয়েছে, আমি এটা জানতাম না। তো এরকম প্রচুর ছোট ছোট টুকটাক তথ্য পাবেন, সেই তথ্য নির্ভর বই কিন্তু এটা। কিছু কিছু জায়গায় প্রাক কথন রয়েছে 1942 থেকে 45-এর সময়, মানে কি করে যুদ্ধের কিছু কিছু পার্ট রয়েছে, সেখানে অলিভারের কথা রয়েছে, অলিভার কি করে আকিব শেখের সাথে অলিভারের পরিচয় হলো, তারপর তাদের কি করে বন্ধুত্ব হলো, তারপর কি করে তারা এখানে এলো, তো সব উত্তর এখানে আপনি কিন্তু পাবেন। তো তারপর গল্পটা ওখান থেকে এই বজবজ লাইনে বুরুল গ্রামে কি করে এসে পড়লো, বা ওই ডায়েরিটা এই মোমেন্টে যে সবাই খুঁজছে, চোর, স্মাগলার, আন্ডারওয়ার্ল্ডের সবাই, তো সেখানে কি করে হাত বদল হচ্ছে। প্রথম দিকটা একটু মজার, সেখানে একজনই মানে এরকমভাবে দেখানো হয়েছে যে একজন একটা চোরকে বলছে যে ওই বাড়ি থেকে আপনি ডায়েরিটা চুরি করুন, আপনাকে 10,000 টাকা দেবো। তো সেই চোর ওই বাড়ি থেকে ডায়েরিটা চুরি করে এনে মানে যে তাকে অফার দেয় তাকে এসে মানে দিতে চায়, কিন্তু তাকে দিতে যাওয়ার আগেই অন্য একটা চোর আবার সেই চোরের বাড়ি থেকে চুরি করে নেয়। এবার পরে বোঝা যায় যে যে সেকেন্ড চোর যে, তাকেও সেই সেম লোক অফার দিয়েছিল যে আপনাকে 20,000 টাকা দেবো, তো আপনি এই লোকটা চুরি করেছে, ওর বাড়ি থেকে চুরি করে নিতে হবে। এরকম 3-4 বার আর কি একই ডায়েরি, মানে প্রথম চোর থেকে দ্বিতীয় চোর, দ্বিতীয় চোর থেকে তৃতীয় চোর, কিন্তু অফার শেষে একটা লোকই দেয়। এবার সবাই বুঝতে পারে না যে একটা লোকই প্রতিটা চোরকে কেন অফার দিচ্ছে, মানে সে কি আদৌ ডায়েরিটা চায় নাকি সে ডায়েরিটার সাথে কি করতে চায়, এরকম হাত বদল করা চায় না। সেটারও একটা কারণ আছে। কিছু জায়গায় যথেষ্ট আপনার প্রথম পড়ে আমার মনে এটা কি হচ্ছে ভাই, এই খুবই ইললজিক্যাল, কিন্তু প্রতিটা ঘটনার লজিক রয়েছে। তো কোনো ইললজিক্যাল না, প্রতিটা প্রশ্নের উত্তর আপনি পাবেন, যখন পাবেন তখন আপনি মনে হবে বাহ, মানে একটা বাজার দর বাড়াতে গিয়ে সে কি কি পন্থা অবলম্বন করেছে। তো মজা, আবার একই সময় যথেষ্ট ভেবে দেখার। তো একটা জিনিস বলি, এই জিনিসটা মেনশন না করলে খুব খারাপ হবে এই বইটার কথা বলতে গিয়ে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 3জন শিল্পী ছিলেন, ভ্যান গগ, লিওনার্দো দা ভিঞ্চি আর রাফায়েল। তো অনেকেই হয়তো জানেন যে রাফায়েলের একটা বিশ্ববিখ্যাত আঁকা রয়েছে, দ্য পোর্ট্রেট অফ এ ইয়ং ম্যান, যেটা চুরি হয়ে যায়, যেটা এখনো পাওয়া যায়নি। তো সেই আঁকাটা, এই যে গল্পের রহস্য, সেটার সাথে কিন্তু মানে সেই রহস্যের একটা পার্ট কিন্তু সেই আঁকাটাও, তো সেটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়েছে আর কি। তো এটা আমার অন্যতম ভালো দিক লেগেছে এই পুরো বইটার। মানে
প্রথম থেকে আপনার এতটুকু মনে হবে না যে এই আঁকাটারও একটা পার্ট থাকতে পারে, কিন্তু সেটা এত সুন্দরভাবে আসে মানে মনেই হবে না যে খুবই ইলজিক্যাল বা জাস্ট 2 2 4 করতে হয় সেই জন্য আঁকাটাকে নেওয়া হয়েছে, যে না, একদম শুরু থেকেই সেটার হিন্টস রয়েছে। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন বা খুব ভালো করে পড়েন তাহলে হয়তো আপনি পাবেন, কিন্তু পড়তে পড়তে খুব বেশি মানুষ হয়তো থাকবে না যে যাদের মনে হবে যে বাবা এই রাফাল মানে আঁকাটা মানে ইনডিরেক্টলি আঁকাটাকে আর কি অ্যাড্রেস করা হচ্ছে। তো ওটা যখন শেষে গিয়ে রিভিল হয় তো ওটা খুব মানে দারুণ, আর ওটা আমার খুব সুন্দর লেগেছে। তো এই পৃথিবীর শেষ স্টেশন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর শাহনাজ পারভিনের আরও একটা রহস্য সমাধান করার গল্প, রহস্য উদ্ঘাটন করার গল্প। তো এরপর লেখকের কাছে আমার এটুকুই অনুরোধ থাকবে এর পরের বইগুলোর জন্য, মানে এই সিরিজে, সানাদি সিরিজে। তো এই যে সানাদি চরিত্রটা, তিনি যেভাবে রহস্যগুলো সলভ করে, যেভাবে ধাঁধার সমাধানগুলো করে, খুব একটা চ্যালেঞ্জের সম্মুখীন তাকে হতে হয় না। তো চোর পুলিশ বা ডাকাত পুলিশের গল্পে পুলিশ বা যে হিরো আর কি, এখানে হিরোইন, তো সে যদি মানে শত্রুপক্ষ যদি তাকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দেয়, তো সেখান থেকে বেরিয়ে যে রহস্য উদ্ঘাটন করার মজা, তাহলে সেটা গল্পে আলাদাই একটা মাত্রা এনে দেয় পাঠক বা পাঠিকাদের, সেটা আরও বেশি সুখপাঠ্য হয়ে ওঠে। তো এই দুটো গল্পের ক্ষেত্রে দেখলাম খুব একটা বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো না। হ্যাঁ, গ্রামেগঞ্জের গল্প, ছিচকে চোর ডাকাতের গল্প, আর মানে ওর থেকে বেশি কী বা তারা মাথা লাগাবে। কিন্তু যত সিরিজটা আরও বড় হবে তো মানে এরপর দেখতে চাই যে সানাদি চরিত্রটা হয়তো এমন কোনো রহস্য সলভ করছে যেখানে সে সত্যি সত্যি ব্যাকফুটে, মানে তার কোথাও গিয়ে মানে প্রাণনাশের হুমকি আসবে বা জীবন নিয়ে টানাটানি লেগে যাবে, তো সেইখান থেকে সে কী করে বেরিয়ে আসে। তো এরকম যদি আপনি কিছু বানাতে পারেন তো সেটা দারুণ। এছাড়া এই যে ইতিহাস নির্ভর জিনিসপত্র গল্পে ধেয়ে আসে, এই জিনিসটা সুন্দর, তো এই জিনিসটা আপনি কন্টিনিউ করবেন। তো মোটের ওপর এই যেটা বললাম, এই সব গল্পের আলাদা একটা পাঠক মহল রয়েছে, তো তাদের খুবই ভালো লাগবে। মানে যদি বিশাল ডিপ কোনো বই পড়েন বা খুব ডিপ্রেসিং কোনো বই পড়েন, তো তারপর এরকম বই হাতে তুলে নিলে আপনার মন ভালো হয়ে যাবে। মানে আপনার একটা বইও পড়া হবে, আর খুব বেশি মানে মাথা খাটাতে হবে না, সবথেকে বড় কথা। মানে হাসতে খেলতে আপনি এই বই পড়তে পারবেন। তো আজকের মতো এটুকুই থাক। আমি অরিক, বাংলা বই, বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি এই চ্যানেলে। তো যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।